ওয়েলকাম স্টুডেন্টস, আবার আমি নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। এই ভিডিওতে অর্থাৎ আজকের এই ক্লাসে আমরা শিখব দশম শ্রেণীর একটা নতুন অধ্যায়, যেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস বা অ্যাটমিক নিউক্লিয়াস। আচ্ছা, এই যে চ্যাপ্টার আছে এটা আমরা দুটো টপিকে শেষ করব। একটা টপিক হচ্ছে আমাদের কি রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। আর একটা শিখবো আমরা নিউক্লিয় শক্তি, নিউক্লিয় শক্তি বা নিউক্লিয়াস এনার্জি, ঠিক আছে। তো প্রথম যেটা টপিক আছে, এটা আজকের টপিকটা থাকবে আমাদের তেজস্ক্রিয়তা, ঠিক আছে। তো তেজস্ক্রিয়তা জানার আগে আমরা কয়েকটা বিশেষ জিনিস সম্পর্কে জানবো। সেই জিনিসগুলো কি জেনে নাও। যে আমরা জানি যে সকল পদার্থ, যে কোনো পদার্থ হোক না কেন, তাদের সব থেকে ক্ষুদ্র যেটা অংশ সেটা হচ্ছে কি পরমাণু, তাই তো। তো যে কোনো একটা পরমাণু যদি আমরা গঠন নিই, তাহলে পরমাণুর আমরা দুটো গঠন পাবো। একটা হচ্ছে কি নিউক্লিয়াস, আর একটা কি বাইরের কক্ষপথ, একটা কি বাইরের কক্ষপথ, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়াসের ভিতরে কে কে থাকে আমরা জানি। নিউক্লিয়াসের ভিতরে থাকে আমাদের প্রোটন আর নিউট্রন, তাই তো। আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলি কি করে অবিরামভাবে ঘুরতে থাকে, তাই তো, এটাই তো আমরা জানি, ঠিক আছে। মনে রাখবে, নিউক্লিয়াসের ভিতরে থাকা প্রোটন আর নিউট্রনকে একত্রে আমরা বলবো নিউক্লিয়ন। কোনো কোনো জায়গায় আমি প্রোটন আর নিউট্রন না বলে ডাইরেক্ট নিউক্লিয়ন বলবো, এই জিনিসটা মনে রাখবে। তাহলে পরমাণুর ভিতরে থাকা প্রোটন আর নিউট্রনকে একত্রে আমরা বলি কি নিউক্লিয়ন। আর নিউক্লিয়নের বাইরের কক্ষপথে কী করে, ইলেকট্রনগুলো অবিরামভাবে ঘুরতে থাকে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে কোন একটা স্থায়ী পরমাণুর ক্ষেত্রে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সবসময় সমান হবে, ঠিক আছে। একটা পরমাণুর মধ্যে ঠিক যত পরিমাণ প্রোটন থাকে ঠিক তত পরিমাণ ইলেকট্রন থাকবে, ঠিক আছে, একটা নিস্তরিত পরমাণুর ক্ষেত্রে, ঠিক আছে। প্রোটন কি? প্রোটন হচ্ছে আমাদের পজিটিভ চার্জযুক্ত, ইলেকট্রন হচ্ছে আমাদের নেগেটিভ চার্জযুক্ত, আর নিউট্রনের কোনো রকমের চার্জ নাই। এটা হচ্ছে নিস্তরিত, ঠিক আছে, এর কোনো ধরনের চার্জ নেই, বুঝতে পেরেছো। এবার একটা পরমাণুর ভিতরে ঠিক যত সংখ্যক, একটা নর্মাল পরমাণুর ভিতরে, একটা স্থায়ী পরমাণুর ভিতরে ঠিক যত পরিমাণ প্রোটন থাকে ঠিক তত পরিমাণ ইলেকট্রন থাকে। এই জন্য কী হয়, পরমাণু সাধারণত নিস্তরিত হয়। এটা আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকেও আমরা জেনেছিলাম, তাই তো। তো আমাদের মূল বিষয় কী কী জানার এখন আমাদের মূল বিষয় জানা হচ্ছে যে একটা নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যাকে আমরা বলবো নিউক্লিয়ন, এবং ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা কী হয়, আমাদের সমান হয়, ঠিক আছে। এবার একটা পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন সংখ্যা থাকে, ওই প্রোটন সংখ্যাকে আমরা বলবো পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। মানে কোন একটা মৌলের প্রোটন সংখ্যাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। এটাকে আমরা পরমাণু ক্রমাঙ্কও বলবো। কি বলবো? পরমাণু ক্রমাঙ্কও বলবো, ঠিক আছে। এবার একটা পরমাণুর মধ্যে ঠিক যত সংখ্যক প্রোটন থাকে এবং যত সংখ্যক নিউট্রন থাকে, এই প্রোটন আর নিউট্রনের যোগফলকে আমরা বলি ভর সংখ্যা, ঠিক আছে। কি বললাম ভালো করে? দুটো জিনিস, একটা হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, আর একটা হচ্ছে ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি বললাম, কেবলমাত্র প্রোটন সংখ্যা, অর্থাৎ শুধু পি। আর প্রোটন আর নিউট্রনকে একত্রে আমরা বলবো ভর সংখ্যা, ঠিক আছে। এবার যদি উদাহরণ দিয়ে যদি আমি তোমাদের বলি, তোমাদের এক্সাম্পল নিয়ে, কার্বনের ঠিক কটা পরমাণু ক্রমাঙ্ক আছে। আচ্ছা, পরমাণু ক্রমাঙ্ক মুখস্থ করার জন্য আমি তোমাদের বলবো 1 থেকে 20 অবধি, মূলত 1 থেকে 20 অবধি তোমরা মুখস্থ করে নিবে। আমি এখন তোমাদের স্ক্রিনে একটা ছবি দিয়ে দিচ্ছি, যে ছবির মাধ্যমে তোমরা প্রায় 1 থেকে 30টা মৌলের নাম, তাদের সংকেত, পরমাণু ক্রমাঙ্ক এবং প্রকৃতি সম্পর্কে তোমরা জেনে নিবে, ঠিক আছে। তোমরা ভিডিওটা পজ করে নাও এবং ওটা ছবিটা টুকে নাও, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা জানছি যে কার্বনের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক কত হয়, 6, তাই তো। পরমাণু ক্রমাঙ্ক 6। তো একটা কথা মনে রাখবে যে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা সবসময় নিচে লেখা হয়, ঠিক আছে। তো নিচে 6 লিখে দিয়েছি। এবার এর ভর সংখ্যা হচ্ছে 12। কী করে বের করলাম? আচ্ছা, ভর সংখ্যা বের করার আমি তোমাদের একটা টেকনিক্স বলে দিচ্ছি, কিন্তু মনে রাখবে এই টেকনিকটা কেবলমাত্র 1 থেকে 20টা মৌলের ওপরই প্রযোজ্য, 1 থেকে 20টা মৌলের ওপর প্রযোজ্য। আর এক্ষেত্রে হাইড্রোজেন, আর্গন আর নাইট্রোজেন, এই 3টা মৌলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, এরা একটু ব্যতিক্রম, ঠিক আছে। সূত্রটা কি? যদি পরমাণু ক্রমাঙ্ক জোড় থাকে, তাহলে ভর সংখ্যা হয়ে যাবে
ভর সংখ্যা হয়ে যাবে প্রোটন সংখ্যার দ্বিগুণ। যদি পরমাণু ক্রমাঙ্ক যদি বিজোড় থাকে, তাহলে ভর সংখ্যা হয়ে যাবে প্রোটন সংখ্যার বা পরমাণু সংখ্যার দ্বিগুণ থেকে 1 বেশি। ঠিক আছে, উদাহরণ হিসাবে যদি আমি বলি কার্বনের ক্ষেত্রে দেখে নাও, কার্বনের জোড় সংখ্যা 6, ভর সংখ্যা লেখা হয় কোথায়, মাথায়, এবং পরমাণু ক্রমাঙ্ক লেখা হয় নিচে। তাহলে 6C উপরে কত হয়ে যাবে 12, যেহেতু জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা তো পরমাণু সংখ্যা যদি 6 হয় তাহলে ভর সংখ্যা কত হবে 12, তাহলে C612 হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা সোডিয়ামের ক্ষেত্রে নিয়ে নাও, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক তো 11, দেখো এটা হচ্ছে বিজোড়, তাহলে তাহলে ভর সংখ্যা কত হবে দ্বিগুণ থেকে 1 বেশি, তো দ্বিগুণ করলে 22 থেকে 1 যোগ করলে 23, তাহলে 23 হয়ে গেল আমাদের কি ভর সংখ্যা, তাই তো। তাহলে এবার উপরে আমরা কি লিখি ভর সংখ্যা, নিচে লিখি পরমাণু ক্রমাঙ্ক, বাস এই দুটো জিনিস জেনে নাও। ঠিক আছে, এবার যে কোনো পরমাণুর যদি ভর সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্ক দেওয়া থাকে, তো তুমি এখান থেকে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং মাস নাম্বার বা ভর সংখ্যাও বের করে নিতে পারবা। ঠিক আছে, তাহলে প্রোটন সংখ্যা কি করে বের করব, প্রোটন সংখ্যা মানে কি পরমাণু ক্রমাঙ্ক, তাই না, পরমাণু কোথায় লেখা হয় নিচে, তো 6 যদি পরমাণু ক্রমাঙ্ক হয় তাহলে প্রোটন সংখ্যা 6 হয়ে গেল। এবার আমরা জানি যে একটা নিস্তরিত বা একটা স্থায়ী পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা যতটুকু থাকে ঠিক তত পরিমাণে ইলেকট্রন সংখ্যা থাকে। তাহলে যদি এখানে 6টা যদি প্রোটন থাকে তাহলে ইলেকট্রন কটা হবে, ইলেকট্রনের 6টা হবে, তাই। আচ্ছা, এবার ভর সংখ্যা কত, ভর সংখ্যা মাস নাম্বার কোনটা হবে, মাথায় যেটা লেখা থাকে সেটাই ভর সংখ্যা, 12 লিখে দিলাম। নিউট্রন সংখ্যা কি করে বের করব, আমরা কি জানি যে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা মিলেই তো হয় ভর সংখ্যা, তাই তো। প্রোটন সংখ্যা আমাদের জানা আছে 6, তাহলে 6 + n = m, তাহলে m আমাদের জানা আছে, ভর সংখ্যা কত আছে দেখে নাও, ভর সংখ্যা আমাদের জানা আছে 12, তাই না, তাহলে n = কত হয়ে যাবে 12 - 6 অর্থাৎ 6, তাহলে আমাদের নিউটন সংখ্যা বেরিয়ে গেল 6। তাহলে ভর সংখ্যা কী করবে, উপর থেকে নিচে বাদ দিয়ে দিবে, উপর থেকে নিচেরটা বাদ দিলেই ভর সংখ্যা এই নিউটন সংখ্যা পেয়ে যাবো আমরা, তাই তো। তাহলে পরমাণু ক্রমাঙ্ক লেখা থাকবে নিচে, ভর সংখ্যা লেখা থাকবে মাথায়, ইলেকট্রন সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্ক একই, আর ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা নিউটন সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, এইটুকুটা ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে। এবার নেক্সট, তাহলে আমরা এতটুকু জানলাম যে একটা পরমাণুর মধ্যে কি থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে। আচ্ছা, এদের আবিষ্কর্তার নাম একটু করে বলে দাও দেখি। প্রোটন কে আবিষ্কার করেছে, প্রোটন আবিষ্কার করেছে বিজ্ঞানী গোল্ডস্টাইন। ঠিক আছে, নিউট্রন কে আবিষ্কার করেছে, বিজ্ঞানী স্যাডউইক। আর ইলেকট্রন আবিষ্কার করেছে কে, জে থমসন, তাই তো। এটা মনে রাখার একটা ছোট্ট ট্রিক্স দিচ্ছি তোমাদেরকে। ট্রিক্সটা হচ্ছে যে গোপী এসে থামলো, সারি নিয়ে গেল, সিম্পল। গোপী এসে থামলো, সারি নিয়ে গেল। আচ্ছা, গোপী বলতে এখানে কি, গো বলতে হয়ে গেল গোল্ডস্টাইন, পি দিয়ে হয়ে গেল প্রোটন। আচ্ছা, গোপীর সিরিয়াল তো মনে হয় তোমরা দেখেছো, ওর এতটা এপিসোড আছে যে মানুষের 3 নম্বর জন্ম চলে আসবে। ই দিয়ে কত হয়ে যাবে, ইলেকট্রন, তাই তো। টি দিয়ে হয়ে গেল কি, থমসন। ঠিক, সা দিয়ে হয়ে গেল সারি, সারি বলতে এখানে বিজ্ঞানী স্যাডউইককে বোঝানো হয়েছে। ঠিক আছে, আর নি দিয়ে হয়ে গেল কি, নিউট্রন। ঠিক আছে, গেলোর কোনো কাজ নাই, সিম্পল। গোপী এসে থামলো, সারি নিয়ে গেল। মনে রাখলেই তোমাদের প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের নাম মনে থেকে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা তাহলে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করতে শিখে গেছো, তাই তো। আচ্ছা, এবার আমি তোমাদের যদি বলি কি কোনো সংখ্যা বা কোনো একটা পরমাণুর মাথায় 2+ লেখা আছে, এর মানেটা কি হবে। কোনো একটা পরমাণুর বা কোনো একটা মোলের যদি লেখা থাকে পরমাণুর উপরে 3+ লেখা থাকে, তাহলে এর মানেটা কি। এর মানে সিম্পল, মনে রাখবে যে একটা পরমাণুর প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা কোনোদিনও চেঞ্জ হবে না। মানে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হতে পারে না।
এর মধ্যে কি হবে, এর মধ্যে হবে কিছু পরিমাণ ইলেকট্রন, হয় কিছু পরিমাণ ইলেকট্রন বেরিয়ে গেছে অথবা কিছু পরিমাণ ইলেকট্রন চলে এসছে। ইলেকট্রনের আদান প্রদান হতে পারে, ইলেকট্রন বিন্যাস হতে পারে, ঠিক আছে। মনে করো যেখানে 2+ আছে, 2+ আছে মানে কি, এর মধ্যে দুটা ইলেকট্রন কি হয়েছে, বেরিয়ে গেছে। দুটা ইলেকট্রন বেরিয়ে গেছে মানে কি, এখানে পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে, এই জন্য এখানে 2+ লেখা আছে। 2+ মানে হচ্ছে যে দুটা ইলেকট্রন কি হয়েছে, বেরিয়ে গেছে। এখানে কটা ইলেকট্রন বেরিয়েছে, 3টা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাই তো, 3টা ইলেকট্রন বেরিয়ে গেছে। যদি কারোর ক্ষেত্রে যদি হয় অ্যাড হয়, দুটা ইলেকট্রন যদি অ্যাড হয়ে যায়, তাহলে সেখানে হয়ে যাবে 2-, ঠিক আছে, -E, বুঝতে পেরেছো? তাহলে মাথায় প্লাস বা মাইনাস দেওয়ার মানেটা হয়ে গেল যে যদি পজিটিভ থাকে, 2+ আছে বা 3+ আছে, এর মানে দুটা ইলেকট্রন বেরিয়ে গেছে অথবা 3টা ইলেকট্রন বেরিয়ে গেছে বলে 3 একক বা 2 একক কি হয়েছে, আধান পজিটিভ আধানে গ্রস্ত হয়ে গেছে, ঠিক আছে। আর বা দুটো ইলেকট্রন যদি অ্যাড হয়ে যায় তাহলে মাথায় 2- হয়ে গেল, 2E হয়ে গেল, ঠিক আছে। এইটুকুটা ক্লিয়ার আছে কিনা? আচ্ছা, এবার তোমাদের একটা ছোট্ট করে আমি গল্প শোনাই। আচ্ছা, গল্পটা কি? গল্পটা হচ্ছে যে মনে করো যে তোমাদের একটা স্কুল ট্রিপ হয়েছে, ঠিক আছে, স্কুল ট্রিপ হয়েছে, একটু দূরে ট্রিপ হয়েছে। তো তোমাদের ইয়াসিফ স্যার, সাপোজ তোমাদের ইয়াসিফ স্যার কী করেছে, তোমাদের একটা শিপের মধ্যে বা একটা নৌকার মধ্যে হোক, তোমাদের কি করেছে, তোমাদের 10 জন ছেলে, ঠিক আছে, 10 জন ছেলে এবং 10 জন মেয়েকে নিয়ে একটা ট্রিপে গেছে, ঠিক আছে। তো কোন একটা কারণে নৌকাটা হয়ে গেছে খারাপ, পাশে ছিল একটা দ্বীপ, ঠিক আছে, পাশে ছিল কি একটা দ্বীপ বা আইল্যান্ড ছিল, ঠিক আছে। তো পাশে একটা দ্বীপ ছিল, তো তোমরা কী করলে, ইয়াসিফ স্যার কী বলো, তোমরা এখানে নেমে যাও, আমি নৌকাটা ঠিক করছি। তো এখানে এখন তাহলে কতজন আছে, 10 জন ছেলে আছে এবং 10 জন মেয়ে আছে, তাই তো, 10 জন ছেলে 10 জন মেয়ে। তাহলে কি দেখছি, ইয়াসিফ স্যার দেখছে যে এত চেষ্টা করার পরেও আমি নৌকাটা ঠিক করতে পারছি না। আর নৌকাটা ঠিক হচ্ছে না তো কী হলো, যে দীর্ঘদিন ধরে এখানে 10 জন ছেলে 10 জন মেয়ে রয়েছে, এদের এজ আছে, এদের এজ হয়ে গেছে, আর এরা প্রত্যেকটাই হচ্ছে সিঙ্গেল, প্রত্যেকটা হচ্ছে কি সিঙ্গেল। তাহলে এরা কি করলো, 10 জন ছেলে একটা একটা করে মেয়েকে বিয়ে করে নিল, অর্থাৎ এখানে 10 জন ছেলে আর 10 জন মেয়ে বিয়ে করে নিল। বিয়ে করার পরে কি হয়, যে এরা খুব সুখ শান্তিতে নিজের সংসার চালাচ্ছে, হ্যাপি ফ্যামিলি, ঠিক আছে, একদম স্থায়িত্বভাবে তারা অবস্থান করছে, ঠিক আছে। এদিকে ইয়াসিফ স্যার সিঙ্গেল, স্টিল সিঙ্গেল, ঠিক আছে। কি করছে সে, প্রতিনিয়ত নিজের নৌকার ঠিক করার প্রচেষ্টা চালিয়ে আছে, ঠিক আছে। এবার তোমাদের সুরজিৎ স্যার কী করেছে, আবার নিজের স্কুল থেকে সুরজিৎ স্যার কী করেছে, তোমাদের 10টা ছেলেকে নিয়ে ট্রিপে এসেছিল, ঠিক আছে। কোন একটা ছেলে হয়তো জোক মেরেছে আর সুরজিৎ স্যার জোরে ধারাম করে লাফ দিয়েছে, এত জোরে লাফ দিল যে নৌকাটা কি হয়ে গেল, ভেঙে গেল, খারাপ হয়ে গেল। এবার কোনো রকমে আস্তে আস্তে দ্বীপের ধারে আস্তে আস্তে সুরজিৎ স্যার কি বললো, 10 জন ছেলেকে বললো কি তোমরা নেমে যাও, আমি নৌকাটা ঠিক করার চেষ্টা করছি। এদিকে সুরজিৎ স্যার নিজের নৌকা ঠিক করার চেষ্টা করছে, ইয়াসিফ স্যার নৌকা চেষ্টা করছে, এবং এখানে মোট ছেলের পরিমাণ কত হয়ে গেল, 10 জন ছেলে তো আগে থেকে ছিলই, যারা কি এখন মিঙ্গেল হয়ে গেছে, এখন 10 জন ছেলে আবার সিঙ্গেল হয়ে এসছে এখানে, ঠিক আছে, 10 জন ছেলে আবার কী হয়েছে, সিঙ্গেল হয়ে এসছে। তা তোমরা এখানে দেখো যে 10 জন ছেলে আগে থেকে ছিল, 10 জন মেয়ে আগে থেকে ছিল, এরা এক অপরকে বিয়ে করে মিঙ্গেল হয়ে গেছে এখন, কিন্তু এক্সট্রা 10 জন ছেলে আছে, তারাও দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করে আছে। তারা ভাবছে যে এতদিন ধরে কি আমরা এইভাবে সিঙ্গেল হয়ে থেকে যাবো, ওদেরও তো ইচ্ছা করছে যে ওরাও বিয়ে করতেই পারে, সবাই বিয়ে করে মরবে, শুধু একজন ব্যক্তিকে বাদ দিয়ে, আলাদা করে বলার দরকার নাই, তাই তো। তাহলে এবার এই 10 জন ছেলে কী করবে, নিজের অস্তিত্বকে বজায় রাখার জন্য বিয়ে করা দরকার আছে, তারা কি করবে, এই 10 জন ছেলের সঙ্গে ফাইট করার পরে তাহলে এখন বর্তমানে ছেলের সংখ্যা হয়ে গেল কত, বর্তমানে ছেলের সংখ্যা হচ্ছে 20 আর মেয়ে হচ্ছে কি 10, তাই না, ডাবল হয়ে যাচ্ছে। তো কী করবে, এই 10 জন ছেলের সঙ্গে লড়াই করতে লেগে যাবে। কতক্ষণ লড়াই করবে, যতক্ষণ না এদের সংখ্যা 10 হয়ে যাক বা 10-এর কাছাকাছি হয়ে যাক, ঠিক আছে, 10 অথবা 10-এর কাছাকাছি, ঠিক আছে, যতক্ষণ না হয়ে যাবে ততক্ষণ অবধি কী করবে, এদের ফাইট চালিয়ে যাবে, ঠিক আছে, এবং এক এক করে এদেরকে বাইরে পাঠিয়ে দিবে, ঠিক আছে, এক করে বাইরে পাঠিয়ে দিবে। এখানে 10-এর কাছাকাছি বললাম, যে সাপোজ এখানে হয়তো 11 জন বাঁচলো বা 10 জন লাস্টের দিকে বাঁচলো, তো 10 জন থাকলে 10 জনকে বিয়ে করে নিল, একজন সিঙ্গেল থাকতেই পারে, কেউ তো থাকে দেবদাসের মতো থাকে কিনা। তো এবার মূল উদ্দেশ্যটা শুনো, যখন এখানে 10 জন ছেলে ছিল 10 জন মেয়ে ছিল, তো এরা নিজে স্থায়িত্ব করে নিয়েছে বিয়ে করার পরে,
একদম হ্যাপি ফ্যামিলির মতো এরা কি করে নিজের অস্তিত্বকে ঠিকঠাক রেখে নিয়েছে। অর্থাৎ ওদের যে মেন সিস্টেমটা, ওদের যে একটা সিস্টেম তৈরি হলো, এই সিস্টেমটা কিন্তু স্থায়িত্বভাবে ছিল। কিন্তু আলাদাভাবে যখন 10 জন ছেলে আবার অ্যাড হয়, তো এই 10 জন ছেলে কি করে, ওই 10 জন ছেলের সঙ্গে ঝগড়া করতে লেগে যায়, মারপিট করে ওই 10 জন ছেলেকে ফেলে দেয়। ঠিক আছে, তো বাঁচ হলো 10 জন এখন, তাই না? তো এখানে দেখতে পাচ্ছি কি, যখন সাপোজ যে এই ছেলেরা হচ্ছে নিউট্রন, সাপোজ যে ছেলেরা হচ্ছে কি নিউট্রন, আর মেয়েরা হচ্ছে কি প্রোটন, সাপোজ মেয়েরা হচ্ছে প্রোটন। ঠিক আছে, তো যখন দেখছে যে নিউট্রন আর প্রোটনের যে অনুপাত, নিউট্রন আর প্রোটনের যে অনুপাত আছে, নিউট্রন আর প্রোটনের অনুপাত আছে, যেটা যখন প্রায় 1 আছে বা 1-এর নিচে আছে, তো তখন দেখতে পাচ্ছে যে এদের অবস্থান, মানে এদের যে স্থায়িত্বতা সেটা ঠিকঠাক আছে। কিন্তু যখন দেখছে যে এর অনুপাত 2 হয়ে গেল, অর্থাৎ নিউট্রন আর প্রোটনের অনুপাত যখন 20/10 হয়ে গেল, মানে 2/1 অর্থাৎ 2 হয়ে গেল যখন, তো তখন দেখতে পাচ্ছে যে এদের মধ্যে আর স্থায়িত্ব থাকছে না, মারপিট যে কেমনই একটা যেন শোরগোল হয়ে গেছে। ঠিক আছে, তো বোঝানোর মানেটা এতটুকুই যে যখনই নিউট্রন আর প্রোটনের অনুপাত 2 থেকে বেশি, অ্যাকচুয়ালি 1.5-এর যদি বেশি হয়ে যায়, তাহলে কি হবে, এখান থেকে কি করবে, এনার্জি ফেলতে শুরু করবে। এনার্জি অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবং কিছু অদৃশ্য রশ্মি ফেলতে শুরু করবে। ঠিক আছে, এখানে দেখো যেভাবে 10 জন ছেলে চলে গেছিলো এবং 10 জন ছেলে মারপিট করে নিজের স্থায়ীকে বজায় রাখার জন্য একজন করে বিয়ে করার জন্য 10টা ছেলেকে ফেলে দিয়েছিল, তাই তো? এবং নতুন 10 জন ছেলে এই 10 জন মেয়ের সাথে আবার নিজের সংসার করেছে, তাই না? তার এখান থেকে বোঝানোর মানেটা এতটুকুই হলো যে যখনই একটা পরমাণুর মধ্যে প্রোটন এবং নিউট্রনের যে অনুপাতটা, সেটা যদি একটা নির্দিষ্ট মাত্রা অর্থাৎ 1.5-এর থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে কী হবে, পরমাণুর মধ্যে একটা শোরগোল, একটা স্বতঃস্ফূর্তভাবে একটা শুরু হতে থাকবে, বিক্রিয়া শুরু হতে থাকবে, যার জন্য কি হবে যে কিছু রশ্মিগুলো আলফা, বিটা এবং গামার আকারে কি করবে, বাইরে ফেলতে শুরু করবে। ঠিক আছে, এবং অবিরামভাবে এটা চলতে থাকবে স্বতঃস্ফূর্তভাবে। ঠিক আছে, নিজেকে স্টেবল করার জন্য, এখন আনস্টেবল অবস্থায় ছিল এরা, নিজেকে স্টেবল করার জন্য কি করবে, এরা রশ্মিগুলোকে কি করবে, বাইরে ফেলতে শুরু করবে। ঠিক আছে, যতক্ষণ না এরা নিজের স্থায়িত্বটাকে অর্থাৎ স্টেবল আকারে নিয়ে আসতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে বুঝলাম যে কোন একটা পরমাণুর মধ্যে নিউট্রন আর প্রোটনের অনুপাত যদি 1.5 থেকে কি হয়, বেশি হয়ে যায়, 1.5 থেকে যদি কি হয়, বেশি হয়ে যায়, তাহলে কি হবে, যে পরমাণু একটা আনস্টেবিলিটি তৈরি হবে এবং এই জন্য তারা কি করবে, কিছু রশ্মিগুলো বাইরে ফেলতে শুরু করবে। ঠিক আছে, আলফা, বিটা, গামা রূপে কি করবে, বাইরে ফেলতে শুরু করবে। এই রশ্মিগুলোকেই আমরা বলবো তেজস্ক্রিয় রশ্মি, আর এটা যে ধর্ম আছে, এই ধর্মটাকে আমরা বলবো তেজস্ক্রিয়তা। বুঝতে পারা গেছে? আচ্ছা, তো এক্ষেত্রে আমরা তাহলে এখানে কয়েকটা জিনিস আর বুঝে নাও, যে যদি একটা জিনিস বুঝে নাও, যদি আমরা সোডিয়াম বা ক্যালসিয়াম বা নাইট্রোজেন বা অক্সিজেন এইরকম টাইপের যদি নিই, এরকম টাইপের যদি আমরা পরমাণুকে নিই, তো এদের যদি গঠন দেখবো আমরা, তাহলে 11, 23, 20, 40, তাই না? নাইট্রোজেনের 7, 8, 16। তো এদের দেখো নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা হচ্ছে 8, এখানে নিউট্রন সংখ্যা কত হচ্ছে, এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে তোমার গিয়ে 12, এখানে নিউট্রন সংখ্যা কত হচ্ছে 20, এখানে নিউট্রন সংখ্যা কত হচ্ছে 7, তাই না? তো এখানে দেখো যে প্রোটন আর নিউট্রনের মধ্যে যে তফাৎটা, পার্থক্যটা খুব বেশি নাই। ঠিক আছে, এখানে দেখো, এখানে নিউট্রন আর প্রোটন সংখ্যা সমান হয়ে গেছে, এখানে নিউট্রন প্রোটন সংখ্যা সমান হয়ে গেছে, এখানেও সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে বা পার্থক্য খুব একটা নাই। তাই জন্য এটা স্টেবল আকারে আছে। কিন্তু কিছু ভারী মৌলের ক্ষেত্রে, অর্থাৎ যাদের ভর সংখ্যা অনেক বেশি, যেরকম ইউরেনিয়াম, থোরিয়াম, এদের ক্ষেত্রে কি হয়, এদের ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক তুমি দেখো, এখান থেকে তুমি যদি এদের নিউটন সংখ্যাটা যদি তুমি বের করো, নিউটন সংখ্যা যদি তুমি এখান থেকে বের করো, তো কত বেরোবে, 238 - 92, 146 বেরোবে। আর এখানে কত বেরোবে, 234 - 90, অর্থাৎ এখানে 144 বেরোবে। তো তুমি এখানে দেখো যে এখানে 146 আর 92 পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার মধ্যে দেখো তফাৎটা কত বেশি আছে। এখানেও দেখো 90 আছে, এখানেও 90 না, অর্থাৎ সরি 144 আছে আর 90 আছে। তো পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার মধ্যে পার্থক্য দেখো অনেক বেশি আছে, যার জন্য কি করবে, নিজেকে স্টেবল রাখার জন্য এরা অবিরামভাবে কিছু কিছু রশ্মিগুলো নির্গত করতে থাকবে। এই রশ্মিগুলোকে বলবো আমরা তেজস্ক্রিয় রশ্মি। কয় প্রকার, আলফা, বিটা এবং গামা, প্রায় 3 ধরনের রশ্মিগুলো বের করবে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে থাকে যেন, আলফা, বিটা এই দুটো রশ্মি সবসময় একসাথে কিন্তু বেরোবে না। কোনো একটা মৌল থেকে যদি রশ্মি বেরোয়, এই রশ্মি বেরোয়, তো হয় আলফা বেরোবে অথবা গামা বেরোবে, আলফা অথবা বিটা বেরোবে, কিন্তু একসাথে
কিন্তু এই দুটো রশ্মি বেরোবে না, ঠিক আছে। আর এই দুটো রশ্মি আলফা হোক বা বিটা হোক যখন বেরোয়, তো বেরোনোর ফলে পদার্থের মধ্যে অর্থাৎ পরমাণুর মধ্যে কি হয়, একটা অতিরিক্ত শক্তি সঞ্চয় হয়ে যায়। ওই অতিরিক্ত সঞ্চয় তেজস্ক্রিয় রশ্মির আকারে বেরোয়, অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে বেরোয়, ওই রশ্মিটাকে আমরা বলি গামা রশ্মি, ঠিক আছে। তো এই জিনিসটা একটু ক্লিয়ার করো, মাথাটা ক্লিয়ার করো। আমি কি বললাম, যখনই দেখছি আমরা এই কিছু ছোট মৌলগুলোকে নিয়ে দেখছি, তো এদের পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ পারমাণবিক ভর বা প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার মধ্যে তফাৎ খুব একটা নাই, এই জন্য এটা স্টেবল আকারে আছে। কিন্তু কিছু ভারী মৌলের ক্ষেত্রে যেরকম থোরিয়াম, ইউরেনিয়াম, এদের ক্ষেত্রে কি হয়, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার মধ্যে পার্থক্য অনেক বেশি, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার মধ্যে পার্থক্য অনেক বেশি, যার জন্য কি করবে, এরা কিছু রশ্মিগুলো বের করবে, অদৃশ্য রশ্মি বের করবে। এই রশ্মিগুলোকে আমরা বলবো তেজস্ক্রিয় রশ্মি। আর মনে রাখার বিষয় কি আছে এখানে, যে তেজস্ক্রিয় রশ্মি যখনই বেরোবে, হয় আলফা বেরোবে না হয় বিটা বেরোবে, একসাথে কিন্তু দুটো বেরোবে না, ঠিক আছে। আর আলফা বিটা রশ্মি যখনই বেরোয়, তখন কি হয়, যে একটা অতিরিক্ত শক্তি সঞ্চয় হয়ে যায়, যার জন্য ওই শক্তিটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে বাইরে বেরোবে। ওই তড়িৎ চুম্বকীয় তরঙ্গটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি, গামা। একদম মাথায় বসিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার তেজস্ক্রিয় সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিয়েছি, তো কয়েকটা পয়েন্ট তোমরা লিখে নাও। এই যে তেজস্ক্রিয়তা মূলত ভারী মৌলের ক্ষেত্রে দেখা যায়। ওই মৌলগুলো কি কি আছে একটু দেখে নাও। এখানে তেজস্ক্রিয় মৌলগুলির নাম লিখে নিয়ে দিচ্ছি। একটা কি আছে, একটা হচ্ছে পোলিনিয়াম, দ্বিতীয় হচ্ছে কি রেডন, থোরিয়াম, রেডিয়াম, অ্যাক্টিনিয়াম, প্রোট্যাক্টিনিয়াম, ইউরিয়াম, ঠিক আছে। আচ্ছা, মনে রাখার একটা টেকনিক্স বলে দিচ্ছি। এখানে মনে রাখার টেকনিকটা হচ্ছে যে পোলারে দেখো আমি কি লিখেছি যে পোলারে থাম, রাজার মতো অ্যাক্টিং কর পা উঠিয়ে। এটা কি করে আমরা মনে রাখবো, দেখো পোলারে মানে পি দিয়ে হয়ে গেল কি পোলিনিয়াম, রে দিয়ে হয়ে গেল রেডন, থাম দিয়ে হয়ে গেল থোরিয়াম, রাজা অর্থাৎ রেডিয়াম, মতোর কোনো কাজ নাই, অ্যাক্টিং দিয়ে হয়ে গেল অ্যাক্টিনিয়াম, কোরের কোনো কাজ নাই, পা দিয়ে হয়ে গেল কি প্রোটেক্টিনিয়াম, আর ইউ উঠিয়ে দিয়ে হয়ে গেল কি ইউরেনিয়াম। খুব একটা কি, পোলারে থাম, রাজার মতো কর পা উঠিয়ে, পোলারে থাম, রাজার মতো অ্যাক্টিং কর পা উঠিয়ে। একদম সিম্পল মনে রাখার নিয়ম, পোলারে থাম, রাজার মতো অ্যাক্টিং কর পা উঠিয়ে, ঠিক আছে। পোলিনিয়াম, রেডন, থোরিয়াম, রেডিয়াম, মোটর কোনো কাজ নাই, অ্যাক্টিনিয়াম, কোরের কোনো কাজ নাই, পা দিয়ে হয়ে গেল কি প্রোটেক্টিনিয়াম, আর ইউ দিয়ে হয়ে গেল ইউরিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে মনে রাখার নিয়ম। আচ্ছা, এবার আমরা যে বলছি তেজস্ক্রিয়তা, এই যে ধর্মটা আছে সব থেকে প্রথমে আবিষ্কার করেছিল কে, 1896 সালে বিজ্ঞানী হেনরি বেকারেল। তাও ভাবার বিষয় আছে যে এটা দুর্ঘটনাভাবে এটা আবিষ্কার হয়েছিল। কি করেছিল, যে ইউরেনিয়ামকে নিয়ে কাজ করছিল, দিয়ে যে ইউরেনিয়ামকে যখন পর্যবেক্ষণ করছিল ইউরেনিয়ামকে দিয়ে, তখন বিজ্ঞানী হেনরি বেকারেল দেখতে পেল যে সূর্যালোকের অনুপস্থিতিতেও অন্ধকারে ফটোগ্রাফিক প্লেটকে যেন কালো করে দিচ্ছে একটা অদৃশ্য রশ্মি। সেখান থেকে সে কিছু রশ্মিগুলো পেল, আলফা বিটা গামা হোক, তো এদেরকে সে প্রথমে বেকারল রশ্মি বলে জানা যেত। এই রশ্মিগুলোকে প্রথমে বেকারল রশ্মি বলে জানা যেত। পরবর্তীকালে বিজ্ঞানী মাদাম কুরি এবং তার হাজবেন্ড পিয়ের কুরি মিলে এই বেকারের রশ্মিগুলোকে নামকরণ দেয় তেজস্ক্রিয় রশ্মি। বুঝতে পারা গেছে? এটা মনে হয় 1906 সালে এটি আবিষ্কার হয়, ঠিক আছে। তাহলে এখন তেজস্ক্রিয়তার একক কি, এখন তেজস্ক্রিয়তার এসআই একক হয়ে যাবে বেকারেল, আর সিজিএস একক হচ্ছে তোমার গিয়ে কুড়ি, ঠিক আছে, কুড়ি।
বুঝতে পারা গেছে? আচ্ছা, তাহলে আমাদের এইটুকু হয়ে গেল। তাহলে এখান থেকে যদি আরেকটা প্রশ্ন হয় যে তেজস্ক্রিয়তা কিসের ধর্ম, ঠিক আছে, তেজস্ক্রিয়তা কয়েকটা বৈশিষ্ট্য আমরা করে নিচ্ছি, ঠিক আছে, তেজস্ক্রিয় কয়েকটা বৈশিষ্ট্য করে নাও। ঠিক আছে, তাহলে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য করে নিব। তেজস্ক্রিয়ার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এটি হচ্ছে একটি নিউক্লিয়াস জনিত ঘটনা। এটি হচ্ছে একটি নিউক্লিয়াস জনিত ঘটনা, এতে ইলেকট্রন বিন্যাসের কোনো মানে হয় না। ঠিক আছে, 2 নম্বর বৈশিষ্ট্য কি, যে এটি যেহেতু একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, এটা একটা আভ্যন্তরীণ ঘটনা। আরে নড়াচড়া করলে ভিডিও হেলে যাবে, সরাও সরাও। এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত ঘটনা বা এটা একটা আভ্যন্তরীণ ঘটনা, যার জন্য কি হয়, এটাই কোনো চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র বা চাপ প্রভৃতি দ্বারা কি হয়, ইফেক্ট হয় না, হয় না। ঠিক আছে, আর 3 নম্বর কি, যেটা যেহেতু নিউক্লিয়াস জনিত ঘটনা, তো এতে কি হয়, যখনই কোনো রশ্মিগুলো বেরোয়, আলফা হোক, বিটা হোক বা গামা হোক, এই রশ্মিগুলো যখন বেরোবে তখন নিউক্লিয়াস কি হবে, নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, নতুন নিউক্লিয়াসযুক্ত মৌল তৈরি হবে। ঠিক আছে, নতুন মৌল তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, এটা কী করে তৈরি হচ্ছে সেটাও আমরা দেখব, কিন্তু তার আগে আলফা, বিটা, গামা এই 3টা রশ্মির সম্পর্কে আমরা একটু জেনে নেব। ঠিক, তাহলে এখানে আমরা একটা ছক বানিয়ে নিয়েছি। আমরা এদের প্রকৃতি, বেগ, আধান, ভর, বেদন ক্ষমতা এবং আয়নিত করার ক্ষমতা সম্পর্কে একটু জেনে নিব। আচ্ছা, আলফা কোণা মানেই তোমরা জেনে নাও, আলফা কোণা মানেই জেনে নাও যে এটা 2 একক হিলিয়াম কণার স্রোত। অ্যাকচুয়ালি হিলিয়াম কণা, ঠিক আছে, অ্যাকচুয়ালি ধনাত্মক আধানগ্রস্ত 2 একক ধনাত্মক আধানগ্রস্ত ছোট ছোট হিলিয়াম কণার স্রোত আছে। এরা যেহেতু উচ্চ বেগে বেরোয়, এই জন্য এদিকে রশ্মি বলে মনে হয়। ঠিক আছে, তাহলে এর প্রকৃতি কি হয়ে যাবে, এর প্রকৃতি হয়ে গেল হিলিয়াম কণা, অর্থাৎ হিলিয়াম কণার স্রোত। ঠিক আছে, আচ্ছা, বিটা কি, বিটা হচ্ছে 1 একক ইলেকট্রন কণার স্রোত। অ্যাকচুয়ালি কণা, কিন্তু যেহেতু উচ্চ বেগে বেরোয় এই জন্য একেও রশ্মি দেখায়। ঠিক আছে, আচ্ছা, গামা কিন্তু একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রয়েছে। ঠিক, আচ্ছা, বেগ, যেহেতু হিলিয়াম 2 একক নিয়ে গঠিত, এর ভর যেহেতু সব থেকে বেশি। আচ্ছা, বেগ জানার আগে কিন্তু ভর জেনে নাও, বেগ জানার আগে কিন্তু আমাদের একটু ভর জেনে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এর ভর কত আছে, 6.642 × 10⁻⁻27 কেজি। এর ভর, বিটা কণার ভর অনেক কম, নেই বললেই চলে। এর কোণ হচ্ছে 9.108 × 10⁻31 কেজি। ইম্যাজিন 31 মাইনাস, অর্থাৎ নিচে, অর্থাৎ 10-এর পরে 31টা শূন্য, ভাবো। আচ্ছা, তড়িৎচুম্বকের কোনো ভর নেই, এটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, আচ্ছা, এর ভর আলফা কোণার, অর্থাৎ আলফা কোণার ভর যেহেতু তো বেশি, তো এর বেগ তুলনামূলক কম আছে। এর বেগ হচ্ছে 10⁻7 মিটার/সেকেন্ড। এর ভর যেহেতু অনেক বেশি কম, তো এর স্পিড হয়ে গেল 10⁸ মিটার/সেকেন্ড। আর গামা রশ্মির ভর নেই বললেই চলে, এই জন্য এর স্পিডটা, এর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগের সমান, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগের সমান কত, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আচ্ছা, আধান সম্পর্কে জেনে নিব। আধান কত, 9.6 × 10⁻⁻10 ESU। ঠিক আছে, বিটা কণার আধান কত হয়ে যাবে, 4.8 × 10⁻⁻10 ESU। এর কোনো আধান নেই। ঠিক আছে, এখানে আমরা আধান হিসেবে বলতে পারি যে 2 একক ধনাত্মক আর -1 E বলতে পারি তো। আচ্ছা, এবার ভেদন ক্ষমতা জেনে নাও। যেহেতু আলফা কোণার ভর অনেক বেশি, এই জন্য এর ভেদন করার ক্ষমতাও কি হয়, অনেক কম। অর্থাৎ এটা 0.1 মিলিমিটার অ্যালুমিনিয়ামের পাতকে ভেদ করতে পারে, এইটুকুটাই। অ্যাকচুয়ালি ভেদ করতেও পারে না, একে শোষণ হয়ে যায়, এতেও শোষণ হয়ে যায়। কি হয়, পাতে শোষণ হয়। আচ্ছা, বিটা কণার বেগ যেহেতু অনেক বেশি আছে আলফা কণার তুলনায়, ওই জন্য এটা প্রায়
এটা প্রায় 5 মিলিমিটার অ্যালুমিনিয়াম পাতকেও ভেদ করে দিবে, ভেদ করে। আলফা কণা থেকে প্রায় 50 গুণ আছে এর ভেদন ক্ষমতা, ঠিক আছে। আচ্ছা, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অর্থাৎ গামা রশ্মির ক্ষেত্রে কি হয়, এর সব থেকে বেশি, এর তো ভর নেই বললেই চলে, কিন্তু এর বেগ অনেক বেশি, তাহলে এ প্রায় 8 মিলিমিটার অ্যালুমিনিয়াম পাতকেও ভেদ করতে পারে, পাতকে ভেদ করতে পারে, ঠিক আছে। আয়নিত করার ক্ষমতা, যেহেতু যেহেতু আলফা কণার 2 একক চার্জ রয়েছে, অর্থাৎ যদি কোনো একটা যদি আমরা বেলুনে হোক বা কোনো একটা জারে হোক, যদি আমরা বায়ু কণাগুলো নিয়ে থাকি আর এতে যদি আমরা আলফা রশ্মি চালনা করি, তো আলফা রশ্মিতে 2 একক পজিটিভ আধান রয়েছে, 2 একক পজিটিভ আধান রয়েছে। তো কী করবে, এইগুলোর এই যে বায়ু কণাগুলো যে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো এদের কাছ থেকে 2 একক ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে, তো অর্থাৎ এদের আয়নিত করার চেষ্টা করছে। তো এর আয়নিত করার ক্ষমতা বেশি, কারণ এর চার্জ বেশি আছে, তাহলে এর আয়ন করার ক্ষমতাটা কী হবে, বেশি, ঠিক আছে, বেশি। এর তুলনামূলকভাবে কম, আর এর নেই, আয়নিত করার ক্ষমতা নেই। তাহলে এখানে একটা ক্রম তৈরি হচ্ছে, ক্রমটা কি জেনে নাও। একটা হচ্ছে কি ভোরের ক্রম, ভোরের ক্রম কত আছে, সব থেকে বেশি হচ্ছে আলফার, তারপরে হচ্ছে বিটা, তারপরে গামা, ঠিক আছে। এখানে বেগের ক্রম কি হয়ে যাবে, বেগের ক্রমটা তৈরি হচ্ছে, সব থেকে বেশি বেগ হচ্ছে গামা রশ্মির, তারপরে বিটা, তারপরে আলফা, ঠিক। আচ্ছা, ভেদন ক্ষমতা কার সব থেকে বেশি, যার বেগ বেশি তার ভেদন ক্ষমতা বেশি, সিম্পল। তাহলে আলফার সব থেকে কম আছে, তারপরে বিটা, তারপরে গামা, এটা মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এই দুটো ক্লিয়ার আছে তোমাদের। আচ্ছা, এবার আমি তেজস্ক্রিয়তা 3 নম্বর যেটা বৈশিষ্ট্য যেটা বলেছিলাম, যে নতুন নিউক্লিয়াসযুক্ত পদার্থ তৈরি হবে যখনই একটা মৌল থেকে বা কোনো একটা পদার্থের নিউক্লিয়াস থেকে বা একটা পরমাণু নিউক্লিয়াস থেকে যখনই আলফা হোক বা বিটা রশ্মি যখনই বেরোবে বা গামা রশ্মি যখন রিলিজ হবে, তখন কি হবে, পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটবে এবং নতুন নিউক্লিয়াসযুক্ত মৌলটি তৈরি হবে। তো কি করে তৈরি হচ্ছে একটু করে দেখে নাও। আচ্ছা, আলফা কোণা মানে কি বলেছি, আলফা কোণা মানে আলফা কোণার ক্ষেত্রে প্রথমে বলো আমাকে, আলফা কোণার ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা নিশ্চয়ই 2, ভর সংখ্যা কত আছে 4, নিউট্রন সংখ্যা কত আছে 2, কিন্তু ইলেকট্রন সংখ্যা কত আছে, ইলেকট্রন সংখ্যা দেখো এখানে বলো থাকা উচিত ছিল 2, ইলেকট্রন সংখ্যা থাকা উচিত ছিল 2, যেহেতু প্রোটন সংখ্যা 2 আছে, কিন্তু এখানে 2টা ইলেকট্রন বাইরে বেরিয়ে গেছে, 2 থেকে 2টা বেরিয়ে গেল মানে কত 0, তাই তো। তাহলে যখনই আলফা রশ্মি বেরোবে, তো যে মৌলের ক্ষেত্রে মানে কোন একটা পদার্থের ক্ষেত্রে যদি আলফা রশ্মি বেরোয়, তাহলে তার পরমাণু ক্রমাঙ্ক কী হবে, 2টা কমে যাবে, পরমাণু ক্রমাঙ্ক কী হবে, পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যাবে এবং ভর সংখ্যা কত কমবে, 4 একক কমবে, মানে 4 কমে যাবে, ঠিক আছে। বিটা রশ্মির ক্ষেত্রে কি হয়, বিটা রশ্মির ক্ষেত্রে একটা ইলেকট্রন মানে অর্থাৎ একটা ইলেকট্রন হচ্ছে রিলিজ হচ্ছে, তাই তো, একটা রিলিজ হচ্ছে, ওর মানে তার মানে এটা যে কোন একটা মৌল যদি কোন একটা মৌলের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক ধরে নাও যে কিছু একটা আছে, পরমাণু ক্রমাঙ্ক ধরে নাও যে পি আছে আর ভর সংখ্যা আছে তোমার গিয়ে এম, তাহলে আর যদি বিটা রশ্মি যদি নির্গত হয়, তাহলে একটা ইলেকট্রন কি হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে, যার জন্য ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কিন্তু নতুন নিউক্লিয়াসযুক্ত যে পদার্থটি তৈরি হবে, যে মৌলটি তৈরি হবে, তার একটা প্রোটন সংখ্যা বেড়ে যাবে। এটা হচ্ছে বিটা রশ্মির ক্ষেত্রে, ঠিক আছে। আর গামা রশ্মির ক্ষেত্রে কি হয়, গামা রশ্মির ক্ষেত্রে তো কোনো রকমের বেরোয় না, গামা রশ্মি তো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো, এটা একটা এনার্জি আকারে বাইরে বেরোচ্ছে, এখান থেকে কোনো রকমের কণা বেরোচ্ছে না, ওই জন্য যে পদার্থটি বেরোবে, কোন একটা পদার্থর মনে করো কোন একটা মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা পি আছে, ভর সংখ্যা এম, তাহলে এখান থেকে যদি গামা রশ্মি বেরোয়, তো গামা রশ্মি বেরোলে এর কোনো পরিবর্তন হবে না, নিউক্লিয়াসে কোনো পরিবর্তন হবে না, মনে রাখবে। তাহলে আলফা কোণা যদি বেরিয়ে যায়, তাহলে 2টা পরমাণু ক্রমাঙ্ক কমবে, ভর সংখ্যা 4টা কমবে, ঠিক আছে। আর বিটা যদি বেরোয়, তাহলে প্রোটন সংখ্যা বেড়ে যাবে, কিন্তু ভর সংখ্যার পরিবর্তন হবে না। আর গামা রশ্মি যদি বেরোয়, তাহলে কোনো রকমেরও পরিবর্তন হচ্ছে না। এবার উদাহরণ নিয়ে নাও, এক্সাম্পল, ঠিক আছে, একটু এক্সাম্পল নিয়ে নিই আমরা। মনে করলাম আমাদের ইউরেনিয়াম আছে, কত আছে 92 238, তাই তো। এখান থেকে যদি একটা আলফা রশ্মি বেরিয়ে যায়, মনে করো যে এখান থেকে আলফা রশ্মি বেরিয়ে গেল,
আলফা রশ্মি বেরিয়ে গেলো, তাই না? আলফা রশ্মি বেরিয়েছে, আলফা বেরোলে কি পরমাণু ক্রমাঙ্ক কী হবে? 2 কমে যাবে। তাহলে এখানে পরমাণু ক্রমাঙ্ক 90 2 কমে যায়, অর্থাৎ 92 থেকে 2 বাদ, 92 থেকে 2 বাদ কত? 90। তাহলে এখানে যে মৌলটা তৈরি হবে তার পরমাণু ক্রমাঙ্ক 90 হয়ে যাবে, ঠিক। আর ভর সংখ্যা কী হবে? 4 একক কমে যাবে, ভর সংখ্যা 4 একক কমবে। তাহলে এখানে 238 থেকে 4 বাদ কত হয়? 234। তাহলে ভর সংখ্যা হয়ে যাবে 234। আর এটা কার আছে? থোরিয়ামের আছে। ক্লিয়ার? দেখো আলফা রশ্মি বেরিয়েছে, তো 2 একক পরমাণু ক্রমাঙ্ক কমে গেছে আর 4 একক ভর সংখ্যা কমে গেছে, তাই তো। এবার যদি এখান থেকে থোরিয়াম থেকে 90 আছে, ঠিক আছে, আর 234 আছে, যদি এখান থেকে যদি একটা বিটা রশ্মি বেরিয়ে যায়, অর্থাৎ একটা ইলেকট্রন যদি অ্যাড হয়ে যায়, তাহলে কি হবে? একটা ইলেকট্রন যদি অ্যাড হয়, তাহলে এক্ষেত্রে কী হবে? পরমাণু ক্রমাঙ্ক বেড়ে যাবে, তাই না? এখানে একটা যদি বিটা রশ্মি যদি বেরিয়ে যায়, বা একটা থোরিয়ামের ক্ষেত্রে যদি দেখি আমরা যে বিটা রশ্মি যদি বের হয়, তো একটা ইলেকট্রন কী হয়েছে? কমে গেছে। তো একটা ইলেকট্রন কমে গেছে, এর মানে কি হয়? একটা প্রোটন বেড়ে গেছে, প্রোটন সংখ্যা বেড়ে গেছে, তাই না? তাহলে এখানে কি হয়ে যাবে? থোরিয়ামের ক্ষেত্রে নতুন যেটা মৌল তৈরি হবে তার ক্ষেত্রে কি হবে? যে প্রোটন সংখ্যা একটা যুক্ত হয়ে যাবে আর ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। আর এটা কার ক্ষেত্রে হয়? প্রোট্যাক্টিনিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে। এবার যদি আমরা গামা রশ্মি যদি বের করি, তো মনে করো থোরিয়ামই আছে, যদি এখান থেকে যদি গামা রশ্মি বেরোয়, তাহলে এর কোনো পরিবর্তন হবে না, যেটা থাকবে সেটাই থাকবে। বুঝতে পারা গেছে? তাহলে এইটুকুটা শুধু মনে রাখলেই হয়ে যাবে যে পরমাণু ক্রমাঙ্ক যদি আলফা রশ্মি বেরোয়, তাহলে পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে, ভর সংখ্যা 4 একক। বিটা রশ্মি যদি বেরোয়, তাহলে প্রোটনের সঙ্গে যদি 1 যোগ করে দিলে হয়ে যাবে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। আর গামা রশ্মির ক্ষেত্রে কি হবে? গামা রশ্মির ক্ষেত্রে কোনো রকমের পরিবর্তন হবে না, যেহেতু আলফা রশ্মি আর বিটা রশ্মি বেরোবার ফলে পরমাণুর মধ্যে একটা অতিরিক্ত শক্তি সঞ্চয় হয়, ওই শক্তিটা তড়িৎচুম্বকীয় বিকিরণ আকারে বাইরে বেরিয়ে যায়, আর ওটাই হচ্ছে গামা রশ্মি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে নতুন মৌলের কোনো রকমের পরিবর্তন হবে না, নতুন মৌলের কোনো পরিবর্তন হবে না, ব্যাস কিছুটা শক্তি বেরোবে, ঠিক আছে। তাহলে এই থেকে আমাদের আজকে ক্লাস শেষ হচ্ছে। এর পরের পার্টে আমি তোমাদের নিউক্লিয়ার শক্তি নিয়ে পড়াবো, এবং এই দুটো টপিক দিয়েই তোমাদের এই চ্যাপ্টারটা, 10ম শ্রেণীর এই চ্যাপ্টার অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটা ফিনিশ হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে কি আগামীতে নতুন যে সমস্ত ভিডিওগুলো আসে তো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও, ঠিক আছে। এখান থেকে আমি ভিডিওটি ফিনিশ করছি। থ্যাংক ইউ।